তোর দাদা তো পুলিশ, তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। আরে শ্রীলেখা আর ওর বরের বডি পাওয়া গেছে বিয়ে বাড়িতে। আমি তো কাকে ফোন করবো? আর হ্যালো, হ্যাঁ শাকনিকদা, হ্যাঁ শারদদত্ত কথা বলছি। হ্যাঁ বলো, গলাটা চেনা। হ্যাঁ বলছি, তোমার কি সাইবার সেলের সাথে কানেকশনটা এখনো স্ট্রং? তা মোটামুটি স্ট্রংই আছে। আমার একটা হেল্প লাগবে গো। হ্যাঁ বলে ফেলো, শাকনিক সেন হাজির তোমার জন্য। হাই, আমি আরজে অপরূপা। কাহনের শ্রোতাদের দাবি মেনে আজ আপনাদের জন্য আবারও ফিরছেন শারদদত্ত হাজরা। শারদদত্ত হাজরা সিরিজের এর আগের দুটি গোয়েন্দা গল্প যারা শোনেননি তারা ডেসক্রিপশনে সেগুলির লিঙ্ক পেয়ে যাবেন। আর আজ কাহনে আপনারা শুনবেন রহস্য বাসর, রচনা আরজে অর্ণব। শারদদত্তর ভূমিকায় সুভাষ, অন্যান্য চরিত্রে অর্ণব, অরিজিৎ, অপরূপা, তমজিৎ, শোভন, অভিষেক, সিদ্ধার্থ এবং কৃষ্ণময়। গল্প যদি ভালো লাগে প্লিজ গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করবেন। 26শে মার্চ কাহনের জন্মদিন। এর আগে আমরা 25,000 সদস্যের পরিবার হতে চাই। আর খুব গুরুত্বপূর্ণ কথা, সিগারেট খাবেন না প্লিজ, ক্যান্সার হয়। শুরু হচ্ছে শারদদত্ত হাজরা সিরিজের ডিটেকটিভ কাহিনী রহস্য বাসর। তাহলে কি গিফট কিনলে ফাইনালি? প্রশ্নটা করা হয়েছে আমাকে, সেটা বুঝতেই পেরেছি। যদিও ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। ডাইনিংয়ে সোফাতে বসেছিলাম, হঠাৎ শারদদত্ত ঘরে ঢুকে বলল, শোনো, অ্যামাজনের একটা বক্স দিয়ে দাও। আমি ভুরু কুচকে বলেছিলাম, হ্যাঁ কি? আরে তুমি ভাবছিলে তো বন্ধুর বিয়েতে কি গিফট দেবে, তো সেই জন্যই বললাম। বুঝতে পারলাম ইটস শো অফ টাইম, তবুও জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে বুঝলে যে আমি গিফট দেওয়ার কথাই ভাবছিলাম? দেখো, একটু আগেই যখন ফিল্টার থেকে জল নিচ্ছিলাম তখন দেখলাম তুমি টেবিলে রাখা বিয়ের কার্ডটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো, আর মাঝে মধ্যেই মাথা চুলকোচ্ছ। কি উকুন হয়েছে? যাই চল। আর এখন ঘরে ঢুকেই দেখলাম দেওয়ালে তোমার ওই বন্ধুদের যে গ্রুপ ফটোটা দেওয়া রয়েছে তোমাকে, সেটার দিকে একবার দেখলে, আর তারপরেই দেখলে নতুন বছরের ক্যালেন্ডারটা। সো মিস্টার অনিরুদ্ধ, এর থেকে কি প্রমাণ হয়? কিছুই প্রমাণ হয় না, কিন্তু তুমি কিছু একটা প্রমাণ করে ছাড়বে বুঝতেই পারছি। না না না, দেখো, এর থেকে প্রমাণ হয় যে তুমি দেখছো দিন এগিয়ে আসছে তোমার বন্ধুর বিয়ের, কিন্তু কি গিফট দেবে সেটা বুঝতে পারছো না। কিন্তু এদিকে ওরা তোমাকে তোমার জন্মদিনে একটা বেশ দারুণ গিফট দিয়েছে, তাই তুমিও ভাবছো যে এরকম একটা ভালো গিফট দেবে নাকি আর একটু ভাববে। যাই হোক অনিরুদ্ধ, এইসব বাজে জিনিসে ভাবনা চিন্তা নষ্ট করে লাভ নেই, তাই বললাম যে তুমি একটা অ্যামাজনের বক্স দিয়ে দাও। অ্যামাজনের বক্স মানে? বুঝলাম না। হ্যাঁ দেখো, যখন অ্যামাজন থেকে তুমি একটা প্রোডাক্ট অর্ডার করো তখন তো ওরা বড় বড় প্যাকিং বক্স দেয়। তা ওইগুলোকেই তুমি যদি গিফট র্যাপ করে দিয়ে দিতে পারো তাহলে এই কেস খতম, অর্থাৎ কেউ জানতেও পারবে না, সবাই ভাববে কি না কি গিফট আছে ভেতরে। মানে পাগল নাকি? আরে কেউ তো খুলে দেখছে না, পাগল হওয়ার কি হয়েছে? আর যখন দেখবে তখন তো সব হাওয়া, কাজেই দিতেই পারো অনিরুদ্ধ। শারদদত্ত প্লিজ, এরকম কেউ করে না, বিশ্বাস করো। আমি করি, ইনফ্যাক্ট করেছিও কয়েকবার। সিরিয়াসলি? কবে? কার বিয়েতে? এক্স গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি প্রেমও করেছো নাকি? হোয়াট? তুমি প্রেমও করেছো নাকি? এরকম ভাবে বলার কি হয়েছে? এই যাই হোক, ছাড়ো, তোমার বেশি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়তো ব্লগে লিখে দেবে, না হলে হয়তো অডিও স্টোরি বানিয়ে দেবে। না ছাড়ো, আর বলবো না। কথাটা বলেই আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল সেদিন। আজ আমি বিয়ে বাড়ি যাবো বলে রেডি হয়েছি দেখে আমায় জিজ্ঞেস করলো যে কি গিফট কিনলাম। চুল আঁচড়াতে আঁচড়াতে বললাম, ল্যাম্পশেড কিনলাম। উফ, অনিরুদ্ধ, পৃথিবীতে কি উপহার কম পড়িয়াছে?
শেষ পর্যন্ত ল্যাম্পশেড। এই দেখো ভায়া, যাবো, বিরিয়ানি খাবো, চলে আসবো। গিফটের জন্য বেশি ভেবে ভেবে ব্রেন সেলে চাপ দিতে পারলাম না। গুড পয়েন্ট অনিরুদ্ধ, ভেরি গুড পয়েন্ট। শারদ দত্তর কথাটা বলার সাথে সাথে ফোন বাজলো আমার। শারদ দত্ত এক ঝলক ফোনটার দিকে দেখেই বলল, এই যে ভায়া, তোমার বন্ধু বর ফোন করছে, ধরো। কে? দীপাংশু? ফোনটা দাও। আচ্ছা, আর তুমি কি করে জানলে যে এই ছেলেটারই বিয়ে? ও প্লিজ অনিরুদ্ধ, টেবিলের ওপরে বিয়ের কার্ডটা জল জল করছে, দীপাংশু ও মানালির শুভ বিবাহ। তারপরেও সত্যিই তো বোকা বোকা প্রশ্ন। ফোনটা ধরলাম। ও প্রান্ত থেকে কাঁপা কাঁপা গলায় আওয়াজ এলো, হ্যালো হ্যালো অনিরুদ্ধ। আমি বললাম, এ কি হয়েছে? তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? দীপাংশু আবারও ভয়ার্ত গলায় বলল, তোর দাদা তো পুলিশ, তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। আরে শ্রীলেখা আর ওর বরের বডি পাওয়া গেছে বিয়ে বাড়িতে। আমি তো কাকে ফোন করবো? মানে কথাটা শুনেই মনে হলো যেন ইলেকট্রিক শক খেলাম। বডি পাওয়া গেছে মানে? শ্রীলেখা? আমাদের কলেজের শ্রীলেখা? শুনছিস অনিরুদ্ধ? প্লিজ প্লিজ তুই কিছু একটা কর, তোর দাদাকে একবার খবর দে। আমি সত্যিই জানি না আমি কি করবো। তারপরেই ফোনটা কেটে গেল হঠাৎ। আজ আমাদের একটা বন্ধুর বিয়ে, আর আরেকজনের মৃতদেহ। কিছু হয়েছে নাকি? বডি, শ্রীলেখা বডি। আমার চোখের সামনেটা হঠাৎ অন্ধকার লাগছে কেন? হঠাৎই মাথাটা ঘুরে গেল কি? বিয়ে বাড়িতে যখন পৌঁছলাম তখন অলরেডি পুলিশ এসে গিয়েছে দেখলাম। বেরোনোর সময় দাদাকে ফোন করেছিলাম আমি। দাদা বলল যে লোকাল থানার অফিসাররা আগে যাবেন সিনে, তারপর গুরুত্ব বুঝলে ওরা। লজটার নাম তানিয়া ভিলা। কি ঠিক আছে এখন? প্রশ্নটা করেছে শারদ দত্ত। ও এসেছে আমার সাথে আজ। হঠাৎ ব্ল্যাক আউট করে যাওয়ায় আমাকে একা ছাড়তে ভরসা পেল না। আমাকে দেখে এগিয়ে এলো দীপাংশু। চোখ লাল, কেঁদেছে নাকি খুব? সেটাই স্বাভাবিক বোধ হয়। দীপাংশুকে বললাম, ঠিক আছিস? দীপাংশু ঘাড় নাড়ল, বলল, এক্ষুনি বডি দুটো নিয়ে গেল পুলিশের লোক পোস্টমর্টমের জন্য। শারদ দত্ত জিজ্ঞেস করল, আচ্ছা, কে প্রথম দেখেন বডিগুলো? ফাইজান অনেকক্ষণ থেকেই বলছিল যে শ্রীলেখারা আসছে না কেন নিচে, কেউ পাত্তা দিচ্ছিলাম না। তারপর তো নিজেই ওদের রুমে গিয়ে দেখে এটা ঘটে গেছে। তার আগে কেউ টের পাননি আপনারা? শারদ দত্তর গলার স্বর এবার তীক্ষ্ণ। না, আই এম সরি। আপনি কে? ও নমস্কার, আমার নাম শারদ দত্ত হাজরা। শারদ দত্ত আমার রুমমেট। আসলে আমার শরীরটা একটু খারাপ করছিল, তাই ও আমার সাথে এসেছে। আচ্ছা, শ্রীলেখা দেবীর স্বামীও কি আপনাদের গ্রুপেরই কেউ, মানে আপনাদেরই বন্ধু বান্ধব? আমি এবার বলতে বাধ্য হলাম, শারদ দত্ত প্লিজ, ইন্টারোগেশনটা এখন থাক, ভালো লাগছে না জাস্ট। শারদ দত্ত বলল, ওকে ওকে, যথা আজ্ঞা হুজুর। আমি আর কিছু বললাম না, এগিয়ে গেলাম বিয়েবাড়ির দিকে। দীপাংশুকে জিজ্ঞেস করলাম, তোরা বিয়েটা করছিস তো? লগ্ন কটায় তোদের? ধুর, কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না, বিশ্বাস কর। এরপর কি করে আমি আজ বিয়ের পিড়িতে বসি বলতো? দেখ, যেটা হয়েছে সেটা তো আর কোনোভাবেই মুছে ফেলা যাবে না, কিন্তু তোরা এতদিন ধরে আজকের দিনটার জন্য অপেক্ষা করছিস, আর আজ এরকম বললে হয়? রে, মানালিও তো তাই বলছে। জানিস, সবাই বলে যে বর বউকে বিয়ের আগে দেখা নাকি অশুভ, কিন্তু আজও না থাকলে যে আমি সবটা কিভাবে হ্যান্ডেল করতাম আমি নিজেই জানি না। ওই একটা মানুষ আমার জন্য যা করেছে না, সেটার কেউ করেনি, আর কেউ করবেও না রে। জানি, মেয়েটা তোকে বড্ড ভালোবাসে। কিছুক্ষণ দুজনেই চুপ। শারদ দত্তর দিকে তাকিয়ে দেখলাম গম্ভীর মুখে হাঁটছে আমাদের পেছন পেছন। ততক্ষণে আমি নিজেকে অনেকটা সামলে নিয়েছি। আমি বললাম,
দীপাংশু কি হয়েছিল বলতে পারবি? মানে রুমে গিয়ে কি দেখলো ফ্যাজান, আর তোরাই বা কি দেখলি? আমরা তো গিয়ে দেখলাম যে বিছানায় পড়ে রয়েছে শ্রীলেখা আর ওর বরের বডি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে দুজনকেই। কপালে দুজনেরই বুলেটের। এই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, কি করে জানলেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ কাকে বলে? হলিউড সিনেমা নাকি সাউথ ইন্ডিয়ান, কোনটা? এবার প্রশ্ন করলো শারদত্ত। হাঁটতে হাঁটতে থেমে গেলাম আমরা সবাই। দীপাংশু শারদত্তর দিকে ফিরে বলল, আমি শুটিংয়ের ক্লাস করেছি কলকাতাতেই এফএল শুটিং একাডেমিতে। রাইফেল চালানোটাও শিখেছি, কাজেই এই সংক্রান্ত শব্দগুলোর সাথে আমি পরিচিত। আচ্ছা পুলিশ কি বলছে? পুলিশ? শারদত্ত মুখ থেকে একটা বিরক্তিসূচক আওয়াজ বের করল। পুলিশ শুনলেই ওর এটা হয়। আমি আজ পাত্তা দেওয়ার মুডে ছিলাম না। দীপাংশু বলল, পুলিশ তো বললো এটা মার্ডার, খুব শীঘ্রই তদন্ত শুরু হবে, কেউ যাতে শহর ছেড়ে না যায় সেরকমই বলল। কথাটা বলার পরেই মানালিকে দেখতে পেলাম। আমাদের দেখে এগিয়ে আসছে। ওর চোখটাও ফুলে গিয়েছে, দেখেই বুঝতে পারছি। মেকআপের চিহ্ন নেই মুখে। আজ এই মেয়েটার বিয়ে, আর মানালিকে যতদূর চিনি এই দিনটার জন্য ও কতদিন থেকে অপেক্ষা করছে। মানালিকে জিজ্ঞেস করলাম, কিরে ঠিক আছিস তুই? মানালি একটা ম্লান হাসি হেসে ঘাড় নাড়ল। তারপর দীপাংশুকে বলল, তোর দাদু একবার কথা বলতে চাইছেন তোর সাথে, আসবি? হ্যাঁ চল। তারপর আমার দিকে ফিরে কিছু একটা বলতে যাওয়ার আগেই শারদত্ত বলল, আপনি যান দীপাংশু, আমি আর অনিরুদ্ধ এখানে রয়েছি। দীপাংশু আর কিছু না বলে চলে গেল। অনেক দূর থেকে বিয়েবাড়ির একটা ফিকে সানায়ে সুর ভেসে আসছে। শারদত্ত বলল, রোজ এই প্রশ্নটা তুমি আমাকে করো, আজ আমি তোমাকে করছি। কি বুঝছো? দেখো, দীপাংশুর সামনে বলতে কেমন একটা লাগছিল। আমি না কিছু বোঝার মতো অবস্থায় নেই। প্লিজ এরকম গোয়েন্দাদের মতো বিহেভ করো না। তোমাকে সাথে নিয়ে এলাম আমার শরীরটা খারাপ লাগছিল বলে, এই কেসের তদন্ত করবার জন্য নয়। সেটা ঠিক আছে, কিন্তু তোমার জানতেও ইচ্ছে করছে না এই কাজটা কে করলো? অবশ্যই করছে, কিন্তু সেই খুনিকে খোঁজার কাজটা পুলিশই করুক না। এই বিয়েবাড়ি শুধু লোকের মাঝে খুনিকে খোঁজা আর খড়ের গাদায় সূচ খোঁজা একই ব্যাপার। না না না, দেখো, খড়ের গাদায় সূচ খোঁজাটা কিন্তু খুব সহজ। মানে একটা শক্তিশালী চুম্বক দরকার। চুম্বকটা যত শক্তিশালী হবে তোমার খাটনিটা তত কমবে, আর এই কেসটাও হচ্ছে তাই। আর তুমি এটা বেশ ভালো করেই জানো যে আমার চেয়ে বড় ক্রিমিনাল ম্যাগনেট তুমি পাবে না। শারদত্তর সাথে তর্ক করার ক্ষমতা আমার নেই। বললাম, আচ্ছা কি করতে চাইছো শুনি? তোমার ক্লোজ ফ্রেন্ড সার্কেলটা সম্পর্কে আমাকে একটু বলবে? মানে যাদের আজকে এই বিয়ে বাড়িতে আসার কথা ছিল। ক্লোজ ফ্রেন্ড মানে? শুধু ক্লোজ ফ্রেন্ড কেন? এই বিয়ে বাড়িতে অন্তত 500 লোক রয়েছে, তারা সাসপেক্ট নয়? ও অনিরুদ্ধ, চমৎকার চমৎকার, যেন বড্ড ভালো লাগে তোমায় দেখলে। মানে? আমার স্বরে বিরক্তি স্পষ্ট। না আসলে তুমি তোমার ব্রেনের পেশিগুলোকে ছুটিতে পাঠিয়ে কি সুন্দর রয়েছো। সিরিয়াসলি এই সময়েও তোমার ইয়ার্কি মারতে ইচ্ছে করছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো তোমরা তো কলেজের বন্ধুরা, কলেজ শেষ হয়ে যাওয়ার পর যে যার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছো, কারোর সাথে কারোর যোগাযোগ নেই। সুতরাং এই খুন দুটো যদি প্রি প্ল্যান্ড ধরেও নেই, তাহলে যে মানুষগুলো জানতো যে শ্রীলেখা আর তার বর আসছে আজ বিয়ে বাড়িতে, তারাই হলো গিয়ে মূল সাসপেক্ট, রাইট? আর তারা হলো তোমাদের এই ক্লোজ ফ্রেন্ডদের গ্রুপটা। এর বাইরে কারোর জানার কথা না যে ওরা আজ আসছে। আমি চুপ করে শারদত্তর কথাটাই প্রসেস করছিলাম। আর যদি এরকম ধরে নেই যে খুন দুটো হঠাৎ করা হয়েছে, মানে যদি প্রি প্ল্যান্ড না হয়, তাহলেও একটা মোটিভ তো রয়েছে। সেটা কি? কারণ দেখো, আমার মনে হয় না যে ওদের কিছু চুরি গেছে। মানে চুরি গেলে বোঝা যেত যে চোর চুরি করতে এসেছিল, হঠাৎ ওরা ঘরে চলে আসে, চোর তাদেরকে দেখে ফেলে, আর তাই বাধ্য হয়ে ওদের খুন করা হয়। আচ্ছা অনিরুদ্ধ, কিছু কি চুরি গেছে জানো? আমি বললাম, জানি না, দীপাংশুকে জিজ্ঞেস করতে হবে। আমি কিচ্ছু জানি না।
আমাদের ক্লোজ সার্কেলে রয়েছে 7 জন, 6 জন, সরি 7 জন ছিল আগে, আজ থেকে 6 জন। আপনি কি সবার সাথে কথা বলতে চান? দীপাংশু জিজ্ঞেস করলো শারদত্তকে। আমি দীপাংশুকে পরিচয় দিলাম শারদত্তর। বললাম, দেখ, এর একটা সমাধান দরকার। শুনতে খারাপ লাগলেও আমাদের মধ্যে থেকেই কেউ একটা এই কাজটা করেছে, অন্তত শারদত্তর তো তাই ধারণা। দীপাংশু কি বুঝলো জানি না, কিন্তু আমার কথায় রাজি হয়ে গেল দেখলাম। শারদত্ত বলল, হ্যাঁ, সবার সাথে কথা বলতে পারলেই ভালো হয়। দেখুন না, যদি একটু সম্ভব হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি ওদের। দাঁড়ান, তার আগে আপনার সাথে কথাটা সেরে নিই। হ্যাঁ, বলুন, কি জানতে চান? শারদত্ত প্রশ্ন শুরু করলো। শ্রীলেখা আর ওর বরকে আপনি কতদিন ধরে চিনতেন? শ্রীলেখাকে তো কলেজ থেকেই চিনি, আর ওর বরকেই বছর 2। ওর সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? না, খারাপ কেন থাকবে, নর্মালি ছিল সব, বন্ধুর বর, এই আর কি। দেখুন দীপাংশু, আমি কিন্তু শ্রীলেখার সাথে সম্পর্কটা কেমন ছিল সেটা জানতে চাইলাম, ওর বরের সাথে নয়। ও সরি, আমি ভাবলাম যে ওর বরের সাথে কেমন সম্পর্ক ছিল জানতে চাইছেন হয়তো। তাই? তা ঠিক কী কারণে মনে হলো যে আমি ওটা জানতে চাইছি? না আসলে মানে এই দ্বিধার কারণটা আমি বুঝতেই পারছিলাম। আমি বললাম, আসলে ওর সাথে শ্রীলেখার কলেজে কিছুদিন একটা রিলেশন ছিল, সেই কারণেই ও বোধহয় হেজিটেট করছে। শারদত্ত বলল, তাই নাকি? তা এটা ওর স্বামী বা আপনার হবু স্ত্রী জানে? ওর স্বামী জানেন কিনা জানি না, কিন্তু মানালি জানে, ও সবই জানে। গুড, ভেরি গুড। তা কতদিনের সম্পর্ক ছিল আপনাদের? 9 মাস মতো। ও, তারপর ব্রেকআপ কে করে? শ্রীলেখাই করে। ও বলেছিল যে আমার মতো মানুষের সঙ্গে থাকা নাকি সম্ভব নয়। ঠিক বলেছিল? এক্সকিউজ মি? না মানে, আপনার কি মনে হয় আপনার মতো মানুষের সাথে সত্যিই থাকা সম্ভব নয়? জানি না, আর একজন মানুষ তো তারপর 5 বছর হলো আছে এবং সারাটা জীবন থাকার জন্য তৈরি বলেই মনে হচ্ছে। আচ্ছা, পুলিশ কি মার্ডার ওয়েপেনটা পেয়েছে? মানে যেটা দিয়ে শ্রীলেখা আর ওর হাজব্যান্ডকে গুলি করা হয়েছিল, সেই বন্দুকটা? না, পাইনি। ওরা তো কিছুই বললো না ভালো করে, শুধু বললো যে কেউ শহর ছেড়ে যাবেন না। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? মানে এই ব্যাপারটায় আপনি কাউকে সন্দেহ করেন? আমাদের বন্ধুদের মধ্যে কাউকে? সেটা বন্ধুদের মধ্যেই হোক বা বাইরের, যাকে খুশি, কিন্তু কারোর নাম মাথায় এলে আপনি বলতেই পারেন। না, এখনো অতটা ভাবার মতো সময় আমি পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এবার একটু মানালি দেবীকে এই ঘরে পাঠিয়ে দেবেন। মানালিকে? মানালিকে কেন? কেন? আচ্ছা, উনি কি আপনার ক্লোজ ফ্রেন্ড সার্কেলদের মধ্যে পড়ে না? হ্যাঁ, কিন্তু ও এসব কেন করবে? কেন নয়, মানে জেলেসি, রাগ, অনেক কিছুই হতে পারে। আর দেখুন, মানুষ কখন কি করে সেটা কি আর আগে থেকে বলা যায়? আপনি কি পাগল নাকি বলুন তো? এবার চেঁচিয়ে উঠল দীপাংশু। আরে এইরকম একটা দিনে এভাবে কথা বলতে আপনার কোনো বিবেকে লাগছে না? আমি শান্ত করতে যাচ্ছিলাম দীপাংশুকে, এমন সময় শারদত্ত খুব শান্ত গলায় বলল, না, আটকাচ্ছে না। তার কারণ 2 জন মানুষ অলরেডি মৃত, অর্থাৎ একজন খুনি সমাজের বুকে নিশ্চিন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাকে ধরাটাই আমার আসল উদ্দেশ্য। আর আপনি বা আপনার স্ত্রী যদি নির্দোষ হন তাহলে তো ভয়ের কিছু নেই। আশা করি বুঝেছেন। এবার প্লিজ আপনি যদি মানালি দেবীকে এই ঘরে ডেকে দেন। গেট আউট! দীপাংশু প্লিজ আমার কথাটা শোন। এই, তুইও বেরিয়ে যা, গেট লস্ট! তুই আমার কথাটা শোন না। জাস্ট বেরিয়ে যা অনির্ধ, না হলে কিন্তু আমি এবার পুলিশ ডাকবো। ফেরার পথে শারদত্ত আমার সাথে একটা কথাও বলেনি। খুব অপমানিত লাগছিল নিজেকে। দীপাংশুর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু তাই বলে এইভাবে কথা বলল ও আমার সাথে, শারদত্তর সামনে। ফ্ল্যাটে ফিরে নিজের ঘরে ঢোকার আগে শারদত্ত বলে গেল, অনিরুদ্ধ, দোষটা তোমার নয়, এত ভেবো না বন্ধু। পরের দিন সকালে উঠে দেখলাম শারদত্ত ডাইনিংয়ে বসে আছে, কফির কাপ আর ল্যাপটপ নিয়ে। বললাম, কি করছো? শারদত্ত বলল, এই তো এই কেসটা নিয়ে এগোচ্ছি। আমি ম্লান হেসে বললাম,
দিবা স্বপ্ন দেখছো নাকি? কোথায় কেস? সে কি গো, এই তো কালকেই কেস পেলাম একটা, ভুলে গেলে? তুমি কি ভুলে গেলে যে আমাদের অপমান করে বের করে দেওয়া হয়েছে বিয়েবাড়ি থেকে? তাতে কি হয়েছে অনিরুদ্ধ? ঠিক আছে, আমরা আমাদের মতো কেসটাকে সলভ করব। ওই সাথেই থাকো বলে আমি ঢুকে গেলাম বাথরুমে। বাথরুম থেকে বেরিয়ে দেখি শারদা নেই। যা বাবা, আমাকে সাথে না নিয়েই বেরিয়ে গেল। সারাটা দিন এবার একা একা কাটবে বাড়িতে। ফেসবুক খুলে দেখলাম নিউজ ফিডটা পুরো শ্রীলেখাকে নিয়ে ভরে গিয়েছে। ও খুব অ্যাক্টিভ ছিল সোশ্যাল মিডিয়াতে। ফোনটা বেজে উঠল হঠাৎ। নাম্বারটা দেখে একটু অবাক লাগলো। দীপাংশু ফোন করছে। ধরবো না করেও ফোনটা ধরেই নিলাম। ও প্রান্ত থেকে দীপাংশুর আওয়াজ এলো। এই হ্যালো। বল। আরে সরি রে, কালকের ওই আউটবাস্টের জন্য। প্লিজ কিছু মনে করিস না। ঠিক আছে রে, ইটস ওকে। আর শোন না, একটা জিনিস তোকে জানানোর জন্য ফোন করলাম। কি? পুলিশ ফাইজানকে ধরে নিয়ে গেছে। মানে কেন? ফাইজান কি করেছে? ওর ঘর থেকে রিভলভারটা পাওয়া গেছে। ওতে কি ওর আঙুলের ছাপ পাওয়া গেছে? জানি না রে আমি এত কিছু। আমি জাস্ট ভাবতেই পারছি না ব্যাপারটা। এটা কি করে সম্ভব? ফাইজান খুন করলো শ্রীলেখাকে, কিন্তু কেন? জানি না, ছাড়, বাদ দে, তুই এত ভাবিস না। হ্যাঁ, চেষ্টা তো করছি না ভাবার। বলছিলাম যে, হ্যাঁ বল। বলছি যে তুই আর ওই শারদত্ত বাবু আজ একবার আসবি আমাদের বাড়িতে। মানে ওই কালকের ওরকম বিহেভিয়ারের জন্য খুব খারাপ লাগছে রে আমার। প্লিজ না বলিস না। আরে ঠিক আছে রে, তোর মাথায় অনেক চাপ ছিল আমি জানি, বাদ দে ওসব। না 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 না, প্লিজ আজ বিকেলে। আরে মানালিও বলছিল যে সবার সাথে ভালো করে কথাই হলো না কাল, তাই সবাইকে আমি ডেকেছি। আছে, প্লিজ আয়। আচ্ছা ঠিক আছে, আমি শারদত্তকে বলছি। ঠিক আছে। ফোনটা রেখেই শারদত্তকে ফোন করলাম। ও যখন ফোন ধরল তখন ও প্রান্ত থেকে বোম ফাটার আওয়াজ পেলাম কয়েকবার। এই মার্চ মাসে কে বোম ফাটাচ্ছে কে জানে। শারদত্তকে ফাইজানের ব্যাপারটা বলতে ও বলল, এই কেঁচো খেয়েছে, তাহলে তো আবার এখন কাশীপুর থানায় যেতে হবে। ঠিক আছে অনিরুদ্ধ, চলে এসো ঠিক আধ ঘন্টা পরে। ওকে, চলো যাচ্ছি। আধ ঘন্টা বাদে কথা মতো হাজির হলাম কাশীপুর থানার বাইরে। শারদত্ত সিগারেট খাচ্ছিল দাঁড়িয়ে। আমায় দেখে ফেলে দিয়ে বলল, চলো। থানায় ঢুকে দেখলাম একজন অফিসার বসে কিছু কাগজপত্র দেখছেন। শারদত্ত আমার পেছনেই ছিল। অফিসার আমাকে দেখে বললেন, বলুন কি চাই? পেছন থেকে মুখ বাড়িয়ে শারদত্ত বলল, কিচ্ছু চাই না, দিতে এসেছি। নেবেন নাকি সামান্য একটু বুদ্ধি আর উপদেশ? অফিসার বললেন, হকার নাকি আপনি? বুদ্ধি ফেরি করেন? বুঝলাম ভদ্রলোক রসিক মানুষ, এত সহজে রাখবেন না। শারদত্ত বলল, একই রকম রয়ে গেলেন মিস্টার মিত্র। এক সেকেন্ড, মিস্টার মিত্র মানে? শারদত্ত তাহলে চেনে এনাকে। মিস্টার মিত্র বললেন, আপনিও তো পাল্টানি দেখছি শারদত্ত বাবু। শারদত্ত এবার আমার দিকে ফিরে বলল, কি করব বলুন? যাই হোক, অনিরুদ্ধ, আলাপ করিয়ে দিই। ইনি হলেন কাশীপুর থানার ওসি মিস্টার মিত্র। একবার একটা কেসে আমরা একসাথে কাজ করেছিলাম। আমি অবাক হয়ে বললাম, তাই নাকি? তুমি কাজ করেছিলে পুলিশের সাথে? বাবা। শারদত্ত আমাকে থামিয়ে দিয়ে মিস্টার মিত্রকে বলল, মিস্টার মিত্র, কাল রাতে তানিয়া ভিলায় দুটো খুনের ব্যাপারে কাকে একটা অ্যারেস্ট করে এনেছেন শুনলাম। ও, ওই কেসটা আপনি দেখছেন নাকি? শারদত্ত আমার দিকে ইঙ্গিত করে বলল, হ্যাঁ, আসলে অনিরুদ্ধর কলেজের বন্ধু ছিল মেয়েটি। আর ওর দাদা মানে লালবাজারের ডেপুটি কমিশনার নীলাদ্রি সেন, উনিও চাইছেন যে কেসটা আমি দেখি। তাই আর কি, বুঝতেই পারছেন না। দাদার নাম নেওয়াতে মিস্টার মিত্র একটু নড়ে চড়ে বসলেন। তারপর বললেন, না আসলে কাল আমি ছিলাম না অফিসে, মাইতিবাবু ছিল। উনি অ্যারেস্ট করেছেন শুনলাম ছেলেটিকে। ও, তা কিছু স্বীকার করেছে নাকি? না, তা আবার করে?
ও ঠিক করে ফেলবে, কটা দিন থাকুক না জেলে। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? মানে ঠিক কটার দিকে খুনটা হয়েছে? রিপোর্ট তো বলছে 6টা থেকে 7টার মধ্যে হয়েছে খুনটা। আচ্ছা, বলছি একবার ওই ছেলেটির সাথে কথা বলা যাবে? এই রে, কথা কি করে বলতে দিই বলুন তো? আসলে অফিসিয়াল কোনো পারমিশন না থাকলে। হ্যাঁ, সেটা তো কোনো অসুবিধাই নেই। অনিরুদ্ধ, একবার দাদাকে ফোন করে বলো না যে একটা লেটার যেন উনি এই থানায় মেল বা ফ্যাক্স করে দেন। হ্যাঁ, আমি জানি দাদাকে ফোন করলে দাদা আরোই বারণ করে দেবে মিস্টার মিত্রকে। দাদা একদম পছন্দ করে না শারদ দত্তকে। তাও একটু অভিনয়ের ভান করে ফোন বের করতেই মিস্টার মিত্র বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন। 5 মিনিটের বেশি কিন্তু দিতে পারবো না। হ্যাঁ বাবা, ওতেই হবে, চলুন। একটু পরে মিস্টার মিত্রের আদেশ মতো একজন কনস্টেবল নিয়ে গেল আমাদের ফ্যাজানের ঘরে। খুলে দিল জেলখানার দরজাটা। ঘুপচি মতো জেলখানার একদম কোণে বসে আছে সে, মাথা নিচু করে। আমাকে দেখেই ফ্যাজান উঠে এলো অবাক হয়ে। তারপর বলল, তুই তুই কি করছিস এখানে? শারদ দত্ত বলল, ফ্যাজান নমস্কার, আমি অনিরুদ্ধর বন্ধু। তোমাকে সাহায্য করতে এসেছি। আমাদের হাতে বেশি সময় নেই, তাই তোমাকে যা যা জিজ্ঞেস করছি তার একটু ঠিকঠাক উত্তর দাও। আমি বললাম, ফ্যাজান তুই শ্রীলেখাকে কি? না, কেন করব আমি এসব? শারদ দত্ত এবার সেই কনস্টেবলকে বলল, আচ্ছা শুনুন, বলছি মিস্টার মাইতিল একটু পাঠিয়ে দেবেন তো। তারপর ফ্যাজানকে বলল, আচ্ছা ফ্যাজান, ঠিক কি দেখেছিলে? মানে আমাকে একটু খুলে বলো। আমি মানে অনেকক্ষণ থেকেই শ্রীলেখা আর ওর বর আমাদের সাথে ছিল না, তাই আমি সবাইকে বলছিলাম কোথায় গেল ওরা, কিন্তু সবাই আসলে এত মজে ছিল সব কিছুতে, তাই ওদের দিকে কারো খেয়াল ছিল না। তুমি মুজে ছিলে না? হ্যাঁ, আমিও ছিলাম, কিন্তু কেমন যেন একটা খালি খালি লাগছিল। মানে ওরা এলো শুধুমাত্র এই বিয়ে বাড়িটার জন্যে, তাও আমাদের সাথে সময় কাটাচ্ছে না কেন সেটাই ভাবছিলাম। এক মিনিট, শুধুমাত্র এই বিয়ে বাড়িটার জন্য? মানে ওরা এখানে থাকতো না? আমি বললাম, না, ওরা তো ব্যাঙ্গালোরে থাকে। বিয়ের পর শ্রীলেখা শিফট করে যায় ওখানে বরের সাথে। আচ্ছা, ওর বরের নামটা কি? সুবীর দাশগুপ্ত। ফ্যাজান, তারপর তুমি কি দেখলে? তারপর আমি ওপরে ওদের ঘরে গেলাম। আসলে লজে ওদের জন্যেই আলাদা ঘর নেওয়া ছিল। যেহেতু ওদের এখানে থাকার জায়গা সেরকম নেই, সেই জন্যেই আর কি। কেন, শ্রীলেখার এখানে কোনো বাড়ি নেই? হ্যাঁ আছে, কিন্তু বাড়ির সাথে সম্পর্ক ভালো নয় ওর। কেন সেটা জানো? আসলে একটা অনলাইন ডেটিং সাইটে ওর আলাপ হয় ওই সুবীরের সাথে। বাড়ি থেকে এই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারেনি। আচ্ছা বেশ, তারপর বলো। হ্যাঁ, আমি ওদের রুমে গিয়ে কয়েকবার নক করলাম, কিন্তু কেউ খুলল না। এটা ঠিক কটার সময় হয়েছে, মানে মনে আছে? 8টার দিকে বোধহয়। আর তার আগে তুমি কোথায় ছিলে? নিচে ওদের সবার সাথে। বেশ, তারপর নক করবার পর তুমি কি দেখলে? নক করার পর দেখলাম দরজাটা খোলাই রয়েছে, মানে জাস্ট ভেজানো ছিল শুধু। আমি ঠেলতেই খুলে গেল। খুলেই দেখলাম বিছানার ওপর পড়ে আছে ওদের দুজনের মৃতদেহ। আর এটা দেখে তুমি কি করলে? হ্যাঁ, আমার শরীর খারাপ লাগছিল অত রক্ত দেখে। আমি দৌড়ে নিচে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। আর এরপর তুমি নিজের ঘরে কখন গেলে? আমি যাইনি। সারা রাত আমি সপ্তর্ষির কাছে ছিলাম। ভোর রাতে পুলিশ এসে হঠাৎ বলল আমার ঘরে নাকি রিভলভার পাওয়া গেছে। কথাটা বলার পরেই দেখলাম একজন ইন্সপেক্টর এলেন। ইনিই বোধহয় মাইতি বাবু। শারদ দত্ত বলল, আরে এই তো মাইতি বাবুজি। আচ্ছা মাইতি বাবু, আপনি হঠাৎ ফিরে গিয়ে এই ফ্যাজানের ঘরটাই কেন সার্চ করলেন বলুন তো? মানে না মানে আপনি কি লজে সবার ঘরটাই সার্চ করছিলেন নাকি? না, করিনি। তাহলে হঠাৎ আপনি ফ্যাজানের ঘরটাই সার্চ করলেন কেন? আমার সিক্স সেন্স বলছিল এখানে কিছু পাওয়া যাবে। বাবা, আপনার আবার 6টা? কি বললেন? কিছু না, যাই হোক, বলছি আপনার রিভলভারটা একবার দেবেন।
কেন? আরে বাবা দিন না, দেখতেই পাবেন। দিন দিন দিন। মাইতিবাবু সন্দিগ্ধ চোখে রিভলভারটা বের করে দিলেন শারদ দত্তর হাতে। শারদ দত্ত বলল, এই নাও ফয়জান, ধরো। বলেই ও রিভলভারটা ছুঁড়ে দিল ফয়জানের হাতে। ফয়জান ক্যাচটা প্রায় ধরেও রিভলভারটা ঠিক করে ধরে রাখতে না পেরে ফেলে দিল মাটিতে। তারপর পিছিয়ে গেল দুপা। মাইতিবাবু এবার চেঁচিয়ে বলে উঠলেন, এটা কি ইয়ার কি পেয়েছেন নাকি? শারদ দত্ত বেরিয়ে যেতে যেতে বলল, মাইতিবাবু রিল্যাক্স, এই ছেলেটা নির্দোষ, একে ছেড়ে দিন। আর তাছাড়া আপনি যে রিভলভারটা ওর ঘর থেকে পেয়েছেন তাতে আঙুলের ছাপ না পেলে তো কোর্ট এমনিও এটাকে প্রমাণ হিসেবে মানবে না। তাই বলছিলাম, মাথায় যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে ওকে ছেড়েই দিন। চলো অনিরুদ্ধ। পেছনে না তাকালেও বুঝতে পারলাম দুজোড়া চোখ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। শুভদীপ ছেলেটা একটু মাথা মোটা, নাহলে এমনি খারাপ না, তবে অল্পেতেই খুব রেগে যায়। একবার কলেজের ক্যান্টিনে একটা ইউনিয়নের ছেলে ওর পা মারিয়ে দিয়েছিল বলে প্রচণ্ড রেগে গিয়ে পরপর 4 বার থাপ্পড় মেরেছিল। বাবা, তার মানে বলছো ওর মাথা গরম হয়ে গেলেও যা ইচ্ছে তাই করে ফেলতে পারে? শারদ দত্ত জিজ্ঞেস করল। আমরা এখন ট্যাক্সিতে রয়েছি। শারদ দত্ত জানতে চাইছে আমাদের গ্রুপের অন্যান্য বন্ধুদের ব্যাপারে। আজ বিকেলে সবার সাথে দেখা হওয়ার আগে সবার সম্পর্কে জেনে নিতে চাইছে ও। আমি বললাম, দেখো, যা ইচ্ছে করে ফেলা আর খুন করার মধ্যে তো তফাৎ আছে, তাই না? তা আছে। আচ্ছা একটা কথা বলো তো, এই শ্রীলেখা দেবীর সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? বেশ ভালো। কেন বলো তো? না মানে উনি হঠাৎ এরকম এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে আসতে এত উৎসাহী ছিলেন কেন? মানে সাধারণত লোকজন তো এটা অ্যাভয়েডই করতে চায়, কিন্তু এখানে তো দেখছি ব্যাপারটা ঠিক উল্টো। দেখো, আমাদের সবার সাথে সবার সম্পর্কটা খুব ভালো। হ্যাঁ, দীপাংশু আর শ্রীলেখার ডেট করেছিল মাসখানেক, আর ব্রেকআপ হওয়ার পর কিছুদিন সবটা অকওয়ার্ড হয়ে গেছিল, এটাও ঠিক। কিন্তু তারপর আবার আস্তে আস্তে সব নর্মাল হয়ে যায়। ওদের বিয়েতে মানালিই ওকে আসতে বলে খুব করে। তারপর শুনেছিলাম যে ওর হাজব্যান্ড, মানে শ্রীলেখার হাজব্যান্ড সুবীরও বলেছিল যে কোনো সমস্যা নেই, চলো। আর এই দীপাংশুর সাথে মানালির সম্পর্কটা কীভাবে হয়? ওর সাথে মানালির সম্পর্ক হয় কলেজের ফাইনাল ইয়ারে। কোনো একটা ম্যাচ মেকিং ওয়েবসাইটে আলাপ হয়েছিল, ম্যাচ মেকার্স কলকাতা না কি একটা নাম। তারপর আস্তে আস্তে কলেজে বন্ধুত্বটা বাড়ে। স্ট্রেঞ্জ। কেন স্ট্রেঞ্জ কেন? না মানে তোমাদের নিজেদের গ্রুপের বন্ধু, অথচ ডেটিং সাইটে প্রেম হলো। তার কারণ প্রথমে ওরা একে অপরকে নিয়ে সেভাবে ভাবেনি, দুজনেই ডেটিং সাইটে ছিল। এবার একদিন ম্যাচ হয়ে যাওয়ায় মজার ছলেই গল্প করতে শুরু করে, তারপর আস্তে আস্তে প্রেম। ওকে, আচ্ছা এবার বাকিদের সম্পর্কে বলো তো। আর বাকি বলতে দুজন, আমি আর সপ্তর্ষি। সপ্তর্ষি? এনার সম্পর্কে তো কিছুই জানি না, ইনি কে? এ একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। ইন্টারেস্টিং? আচ্ছা কেমন শুনি। আরে ওর শ্রীলেখার উপর ক্রাশ ছিল, প্রপোজও করেছিল। এবার শ্রীলেখা না বলাতে বলেছিল যে আর কাউকে ওর সাথে থাকতে দেবে না। বাবা, আচ্ছা এটা কি দীপাংশুর সাথে সম্পর্কের আগে না পরে? না না, পরে, এটা তার পরের ঘটনা। আচ্ছা তাহলে এ তোমাদের এরকম ক্লোজ সার্কেলের মধ্যে কিভাবে রয়েছে? আসলে দীপাংশুর সাথে সপ্তর্ষির সম্পর্ক খুব ভালো। ওর বাবা যখন মারা যায় তখন সপ্তর্ষি ওকে খুব সাপোর্ট করেছিল, ফাইন্যান্সিয়ালি এবং মেন্টালিও। ইন্টারেস্টিং ক্যারেক্টার তো গো। প্রচণ্ড। ট্যাক্সি থেকে নামলাম দীপাংশুর বাড়ির সামনে। নেমেই শারদ দত্ত কাকে যেন একটা ফোন করলো, বলল, হ্যালো, হ্যাঁ শাগনিকদা, হ্যাঁ শারদ দত্ত কথা বলছি। হ্যাঁ বলছি, তোমার কি সাইবার সেলের সাথে কানেকশনটা এখনো স্ট্রং? আমার একটা হেল্প লাগবে গো। শারদ দত্ত আর কি বলল শুনতে পেলাম না। ফোন রাখার পর আমরা ঢুকলাম দীপাংশুর বাড়িতে। দীপাংশু আমাদের দেখে এগিয়ে এসে শারদ দত্তকে বলল, কালকের জন্য প্লিজ কিছু মনে করবেন না। কাল না আসলে আমার মাথার একদম ঠিক ছিল না, তাই হয়তো। না না, ইটস ওকে, চাপ নেই। দেখলাম সবাই অলরেডি চলে এসেছে এবং আজকের আলোচনার বিষয়বস্তু ফয়জান এবং শ্রীলেখা। শারদ দত্ত গিয়ে সোফায় বসেই বলে বসল,
ফয়জান শ্রীলেখাকে খুন করেনি বাই দ্য ওয়ে। সবাই হঠাৎ চুপ। সবাই এর মুখের দিকে তাকাচ্ছে। শারদদত্ত বলল, ও সরি, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। নমস্কার, আমার নাম শারদদত্ত, শারদদত্ত হাজরা, প্রাইভেট ইনভেস্টিগেটর। শুভদীপ বলল, এটাও আবার একটা পেশা নাকি এখন? গল্পের বইতে পড়তাম আগে। হ্যাঁ, তা রোজগারপাতি হয়? ওই চলে যায় আর কি। শারদদত্তবাবু, আপনি বলছেন ফাইজান খুন করেনি, কিন্তু পুলিশ তো ওকেই নিয়ে গেল, ওর ঘরে রিভলভারও পাওয়া গেল। হ্যাঁ, তা পাওয়া গেছে, কিন্তু তাও আমি বলছি ও খুন করেনি, ওকে ফাঁসানো হচ্ছে। মানালি বলল, এ তো পুরো ফেলুদার গল্প মনে হচ্ছে। সপ্তর্ষি বলল, আপনি বলছেন মানে বুঝলাম না। আপনি কি করে জানলেন যে ফেজান খুন করেনি? আসলে ওর রিভলভার ধরতেই জানে না। ওর আঙুল থেকে মনে হলো গিটার বাজাতে পারে, কিন্তু রিভলভার না। কাজেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করাটা ওর পক্ষে সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, ও তো খুব ভালো গান করতে পারে, গিটারও বাজাতে পারে। বললামই তো। যাই হোক, পুলিশ হয়তো আজকেই ওকে ছেড়ে দেবে। শুভদীপ বলল, তা গোয়েন্দা বাবু, কোন দুটো কে করলো সেটা আপনি জানেন কি? না, তা জানি না, তবে জেনে যাব কালকেই। তাই নাকি? কিভাবে? সেটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু আপনি যে বললেন আমাদের ক্লোজ সার্কেলের মধ্যেই কেউ, তাহলে? না 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 না, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। ওটা অ্যাকচুয়ালি ওটা আমারই ভুল ছিল। আমার মনে হয় বাইরের কেউই কাজটা করেছে, জানেন। আর আপনারা শুধু শুধু কেনই বা এটা করতে যাবেন? নো নো নো, সরি। গল্পের বইতে পড়তাম গোয়েন্দাদের নাকি কোনো ভুল টুল হয় না। এখন তো দেখছি আপনারাও ভুল করেন। তাহলে গল্পের বই আর বাস্তবের মধ্যে তো একটু তফাৎ আছে, তাই না? এরপর আর এসব নিয়ে তেমন কথা হলো না। কিছুক্ষণ পরেই খাবার নিয়ে এলো মানালি এবং দীপাংশু। তারপর আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে দীপাংশু বলল, এই শোন না, বলছিলাম যে আলাদা করে কি কথা বলবি সবার সাথে? আমি কিন্তু ওদের ওপর বলে রেখেছি, আর শুভদীপ ছাড়া কেউই আপত্তি করেনি তাতে। তবে ওই সবাই কথা বললে ও বলবে। শারদদত্তকে জিজ্ঞেস করাতে ও বলল, হ্যাঁ, সেটা করাই যায়। ঠিক আছে, তাহলে ডিনারের পর 5 মিনিট করে সবাইকে একটু বুঝতে বলবেন। প্রথমে এলো মানালি। নমস্কার মানালি দেবী। নার্ভাস কেন? না না, আসলে কাল যা হলো। ইটস ওকে, বাদ দিন ওসব। আচ্ছা মানালি দেবী, বলছি শ্রীলেখার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? খুবই ভালো ছিল। আমি জানি আপনি প্রশ্নটা কেন করলেন। যেহেতু ওর সাথে দীপাংশুর আগে রিলেশন ছিল, সেজন্যে তো। কিন্তু ওদের ব্যাপারটার যে কোনো ফিউচার ছিল না, সেটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম। আসলে ওরা একে অপরের জন্য খুব টক্সিক ছিল। মানে মানুষ দুজন এমনি যথেষ্ট ভালো, কিন্তু একে অপরের জন্য একদম ভালো না। বুঝলাম। আচ্ছা, আপনাদের মানে আপনার আর আপনার হাজবেন্ডের মধ্যে ওকে নিয়ে, মানে শ্রীলেখাকে নিয়ে কোনোদিনও কোনো ঝামেলা হয়েছে? সত্যি কথা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো হয়েছে। সম্পর্কের একদম শুরুর দিকে। পরে আর হয়নি? না, আসলে পরের দিকে আমরা একে অপরকে নিয়ে খুব শিওর হয়ে গিয়েছিলাম, তো তখন আর এসব ঝামেলার জায়গাই ছিল না। বুঝলাম। আপনার কাউকে সন্দেহ হয়? না, আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে কাউকে হয় না। আর বাইরের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা বেশ, আপনি একটু সপ্তর্ষিকে পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর ঢুকলো সপ্তর্ষি। আসছি। আরে আসুন আসুন, আমি কি ক্লাস নিচ্ছি নাকি? আসুন, বসুন। বলুন, কি জানতে চান? হ্যাঁ, বলছিলাম যে আপনি আমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলুন, যে আয়রন ম্যান আর ব্যাটম্যানের মধ্যে লড়াই হলে কে জিতবে? হ্যাঁ, আপনার টি শার্টে লেখাটা ব্যাটম্যানের একটা ডায়লগ, আর আপনার ওই বাইকের চাবির রিংটায় আয়রন ম্যানের হেলমেট, তাই জিজ্ঞেস করলাম আর কি। ওহো আচ্ছা, বলুন কি কে জিতবে ওদের লড়াই হলে? সপ্তর্ষি একটু অবাক হয়ে আমার দিকে তাকায়। আমি বললাম, আচ্ছা তোর এই ব্যাপারটা নিয়ে ঠিক কি মনে হয় একটু বলতো। বুঝতে পারছি না রে অনিরুদ্ধ।
মানে আমি তো ভাবতেই পারছি না, এত কাছ থেকে মৃত্যুকে আমি কখনো দেখিনি, আর কখনো দেখতে হবে সেটাও ভাবিনি। আপনি কি করেন? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কোথায়? আমার অফিস সল্ট লেকে, তবে আমাকে ওই ডক্টরের চেম্বারে চেম্বারে ঘুরতে হয়। আপনার হাতের ওই এস লেখাটার অর্থটা কি? শারদত্ত বলার পরেই খেয়াল করলাম সপ্তর্ষির হাতে একটা ট্যাটু, তাতে এস লেখা আছে, খুব ছোট্ট। এমনিতে খেয়ালই করিনি, কিন্তু শারদত্ত দেখলাম চোখ এড়ায়নি। এইটা আমি আসলে এটা আমার নাম লিখতে গিয়েছিলাম, তারপর খুব ব্যথা করছিল বলে এস লেখার পর থেমে যাই। সপ্তর্ষি যে মিথ্যে বলছে সেটা বোঝার জন্য গোয়েন্দার প্রয়োজন হবে না, ওর মুখ দেখে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শারদত্ত বলল, সে তো ব্যথা হওয়ারই কথা। বলুন, মানে যাকে অন্য কারোর সাথে থাকতে দেবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, সে যখন বিয়ে করে ব্যাঙ্গালোর চলে গেল, ব্যথা তো হবেই। ঠিক ঠিক পেনকিলার খেয়েছেন? আরে না না, সেরকম কিছু না, কম বয়সের কথা, এখন আর ওসব কে কে মনে রাখে। তো শ্রীলেখাকে কেন খুন করলেন? আমি খুন? হ্যাঁ হ্যাঁ, মানছি আপনি মন প্রাণ দিয়ে এত ভালোবাসার পরেও সে আপনার ভালোবাসাটা বুঝলো না। এত ব্যথা সহ্য করে আপনি হাতে এস লিখলেন, তারপরেও সে ফিরে তাকালো না। স্বাভাবিক, রাগ তো হবেই এতে। কিন্তু তাই বলে খুন করে দেবেন? আর বরটাকেও ছাড়লেন না? আমি সত্যি ওকে খুন করিনি, বিশ্বাস করুন। হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম খুব। বিয়ের আগে পর্যন্ত অনেকবার ওকে জানিয়েছি সে কথা, কিন্তু বিয়ের পর আমি আর ওকে বিরক্ত করিনি, বিশ্বাস করুন। তাহলে কে খুন করেছে বলে আপনার মনে হয়? আমি জানি না শারদত্ত বাবু। অনিরুদ্ধ, আমাকে তোর খুনি মনে হয়? তোর মনে হয় আমি এসব করতে পারি? আমি কি বলবো, শারদত্তকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, ও হাত দেখিয়ে থামালো। অনিরুদ্ধ, ঠিক আছে সপ্তর্ষি বাবু, আপনি যান, আপনার থেকে আর কিছু জানার নেই আপাতত। আপনি একটা কাজ করুন, আপনি শুভদীপ বাবুকে একটু পাঠিয়ে দিন। শুভদীপ আসতে মিনিট 2 সময় লাগলো। আমি শারদত্তকে বললাম, আচ্ছা এসব কি, এগুলো করে কোনো লাভ হয় তোমার? আরে অনিরুদ্ধ, কোনটা কিভাবে কখন কাজে লেগে যায় তা কি আর আগে থেকে বলা যায় ভায়া? আমি মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করলাম। একটু পরেই ঢুকলো শুভদীপ। বসুন। হ্যাঁ, সে বসছি, পুলিশ তো তদন্ত করছে। তাহলে আপনি আবার আমাদের জেরার জন্য ডাকছেন কেন? ওই জেরার জন্য ডাকলাম? আপনি অনিরুদ্ধর বন্ধু, তাই ভাবলাম একটু আলাপ করি। ওসব ছেলে ভুলোনো কথা অন্য কাউকে বলবেন। যাই হোক, বলুন কি জানতে চান। বলছি একটু গসিপ দিন না। মানে আপনাদের গ্রুপের ভেতরকার একটু ইন্টু পিন্টু, মানে একটু সুবিধা হতো তাহলে আর কি। শুভদীপ এবার আমাকে বলল, অনিরুদ্ধ, এই ভদ্রলোকের মাথায় কি ছিটফিট আছে নাকি? আমি বললাম, আরে না না, ও এমনিই ভেতরের খবর জানতে চাইছে। সে তো তোর কাছ থেকেই জানতে পারবে, আমার সময় নষ্ট করছে কেন? তা আপনার এখন কি কাজ? কি না মানে বললেন না যে আমি আপনার সময় নষ্ট করছি, তাই জানতে চাইলাম যে আপনার এখন কি কাজ, কোথাও যাওয়ার আছে? তাতে আপনার কি? আপনাকে বলবো কেন? আলতু বাওয়াল সালাদার। আরে শুভদীপ বাবু, আপনি খামোকা উত্তেজিত হচ্ছেন। দেখুন, এত শর্ট টেম্পার্ড হলে কিন্তু হয় না। শুভদীপ এবার উঠে পড়ল সোফা থেকে, প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল, কে বলেছে আমি শর্ট টেম্পার্ড? ফাজলামি হচ্ছে নাকি? শারদত্ত ততোধিক শান্ত গলাতেই বলল, আপনি শান্ত হন, এটা আপনার কলেজের ক্যান্টিন নয়, আর আমি ইউনিয়নের ছেলেও নই, তাই রাগ দেখিয়ে লাভ হবে না, বসুন। শুভদীপ এবার চেঁচিয়ে বলল, শুনুন শারদত্ত বাবু, আপনার কাছে কোনো প্রমাণ থাকলে আমায় অ্যারেস্ট করে দেখান, নালে ফোটুন এখান থেকে। আপনার বিনোদনের জন্য আমি আমার সময় নষ্ট করতে পারছি না, জাস্ট পারছি না। ওর গলা শুনে দৌড়ে এলো দীপাংশু, মানালি এবং সপ্তর্ষি। মানালি বলল, কি হয়েছে? আমি তখন শুভদীপকে শান্ত করার চেষ্টা করছি। বললাম, আরে কিছু না, কিছু হয়নি। এই তুই চিৎকার করছিস কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি, শান্ত হ। যাই হোক, আমি এবার উঠি, আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি, আর কাল এমনিতেও আমি খুনিকে পেয়েই যাব। আমরা সবাই অবাক হয়ে ওর দিকে তাকালাম। দীপাংশু বলল, তাই কিভাবে? মানে
হঠাৎ করে কি এমন পেলেন? শারদদত্ত বলল, আসলে আজ সকালে আমি তানিয়া ভিলায় গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, আর শুনলাম রিসেপশনের কম্পিউটারে নাকি সব কিছু সেফ থাকে। আজ ওদের কোনো লোক ছিল না, তাই বের করতে পারলো না। বললো কাল সকাল 10টার দিকে গেলেই নাকি পেয়ে যাব। সপ্তর্ষি বলল, কিভাবে পাবেন বুঝলাম না, মানে সিসিটিভি কি ঘরের মধ্যেও আছে নাকি? না তা নেই, তবে পোস্টমর্টম রিপোর্ট বলছে যে খুন দুটো হয়েছে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। তাই ওই টাইমে ওদের রুমে কে ঢুকেছিল সেটা যদি জানতে পারি তাহলেই জেনে যাব খুনটা কে করেছে। সবাই চুপ, একদম পিন ড্রপ সাইলেন্স। দীপাংশুদের বাড়ি থেকে যখন বেরোলাম তখন 10টা 15 বাজে। অনলাইনে ক্যাব বুক করব কিনা জিজ্ঞেস করতে শারদদত্ত বলল, না দরকার নেই, চলো একটু হাঁটি। আমি ভুরু কুঁচকে বললাম, এত রাতে হাঁটবে? চলো। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে চলেছি দুজনে। কিছুক্ষণ পরেই ফোন এলো শারদদত্তর। ফোনটা তুলে শারদদত্ত বলল, হ্যাঁ শাগনিকদা, কিছু পাওয়া গেল? ও প্রান্ত থেকে কি বলা হলো জানি না, কিচ্ছু শুনতে পেলাম না। শারদদত্ত বলল, বুঝলাম। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, আমাকে একটু ছবিগুলো পাঠাতে পারবে হোয়াটসঅ্যাপে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ফোন রাখার পর জিজ্ঞেস করলাম, কি ছিল এটা? ডিটেকটিভ শাগনিক সেন। সেটা কে? আগে কলকাতা পুলিশে ছিলেন। একজন পলিটিক্যাল লিডারের সাথে ঝামেলা হওয়ায় ওনাকে বদলি করে দেওয়া হয় অন্য জায়গায়। তারপরেই চাকরি ছেড়ে দিয়ে এখন উনি প্রাইভেট ডিটেকটিভ। ওনাকে ফোন করেছিলাম, একটা হেল্প লাগতো। বাবা, তুমি পুলিশের সাথে কাজ করছো, অন্য গোয়েন্দাদের থেকে হেল্প নিচ্ছ, ভাবতেই পারছি না যে আমি। প্রয়োজন হচ্ছে তোই নিচ্ছি। বাবা, তোমার দাদা তো আর হেল্প করবে না স্বার্থ ছাড়া। আসলে শাগনিকদার সাথে সাইবার সেলের কানেকশনটা এখনও স্ট্রং। ওখান থেকে একটা জিনিস দরকার ছিল। হ্যাঁ, জিনিসটা খুব একটা আইনসম্মত নয়, কিন্তু এটা ছাড়া তো আর উপায় নেই। কি জিনিস? সব জানতে পারবে মিয়া, একটু সবুর করো। একটু পরে হাঁটতে হাঁটতে যেখানে পৌঁছলাম সেই জায়গাটা আমার চেনা, তানিয়া ভিলা। এখানেই তো মানালি আর দীপাংশুর বিয়ে হলো। কিন্তু আমরা এখানে কি করছি? একজন দারোয়ান গেটে ছিল, তাকে শারদদত্ত কি একটা বলে 100 টাকা দিতেই সে গেট থেকে সরে গেল। উফ, এই ছেলেটা পারে বটে। এবার রাত দুপুরে কি খেল দেখাবে কে জানে। রিসেপশনের কাছে অন্ধকারের মধ্যে আমরা বসে আছি ঘাপটি মেরে। তানিয়া ভিলার মেন গেটটা অর্ধেক খোলা, তালা দেওয়া নেই। এটাও কি শারদদত্তর কীর্তি নাকি? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ বসে থাকতে হবে এভাবে? শারদদত্ত ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না, একটু ঘুম ঘুম পাচ্ছিল, ঝিমুনি আসছিল। হঠাৎ শারদদত্তর কনুইয়ের খোঁচায় চোখ খুলে দেখলাম একটা ছায়ামূর্তি পা টিপে টিপে ঢুকছে তানিয়া ভিলাতে। তারপর সে এগিয়ে এলো রিসেপশনের কম্পিউটারের দিকে। শারদদত্ত এই সময় ফোন বের করে কাকে একটা মেসেজ করলো, ইটস শো টাইম। রিসেপশনের কম্পিউটারটা চালু হতেই শারদদত্ত পেছন থেকে হাত বাড়িয়ে লাইটের সুইচটা দিয়ে দিল। তারপর বলল, কি ব্যাপার মানালি দেবী, এত রাতে তানিয়া ভিলায় আবার বিয়ে করবেন নাকি? শারদদত্তর কথাটা শুনে মানালি যতটা চমকে পেছনে তাকিয়েছে, আমিও ততটা চমকে গিয়েছি ওকে দেখে। ও এত রাত্রে এখানে কি করছে? অনেক সময় এরকম হয় যখন কোনো একটা চিন্তা আমাদের মাথার মধ্যে আসতে চায়, কারণ সেটাই সত্যি, কিন্তু কখনো কখনো খুব কঠিন সত্যিটাকে আমরা আটকে দিই, আসতে দিই না মনে। ভাবি আমাদেরই বোধহয় কোনো ভুল। ঠিক এরকমটাই হচ্ছিল আমার সাথে। শুধু মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মানালি পেছন ঘুরেই বলল, আমি তো ওই যে আপনি বললেন না যে সিসিটিভি ক্যামেরাতে রয়েছে কে খুন করেছে শ্রীলেখাকে, সেটা দেখতেই এলাম। খুব কৌতূহল হচ্ছিল তো আসলে, তাই। ও তাই বুঝি। আচ্ছা আচ্ছা, তা একসাথে দেখবেন নাকি? চলুন দেখি একসাথে, চলুন। না না থাক,
কালকে আপনার মুখ থেকেই শুনবো না হয়। আসি আছে। আরে দাঁড়ান 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 দাঁড়ান, যাবেন তো? হ্যাঁ, এত তারা কিসের? মানে এত ঠান্ডায় এত রাত্রে কষ্ট করে বেরিয়েছেন যখন, তখন শুনে যান কে খুন করেছে। আমি এবার অতি কষ্টে বললাম, মানালি, তুই তুই শ্রীলেখাকে মানে খুন? ধুর, কি বলছিস অনিরুদ্ধ? আমি কেন শ্রীলেখাকে খুন করতে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই ঠিকই। না মানে শ্রীলেখাকে খুন করার উদ্দেশ্য ওনার একদমই ছিল না। উনি তো চেয়েছিলেন সুবীর বাবুকে খুন করতে। শারদত্ত বাবু, আপনিও না খুব ভালো গল্প বলতে পারেন। এই, আমি এবার বেরোই, অনেকটা রাত হয়ে গেল আজ। হ্যাঁ, বেরোবেন তো? দাঁড়ান না, পুলিশের গাড়ি বাইরে ওয়েট করছে, আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। মানালির মুখটা হঠাৎ এবার শুকিয়ে গেল। ও বলল, পুলিশ? পুলিশ কেন? আমি বললাম, কিন্তু কেন কেন ও খুন করলো সুবীরকে? কারণ সুবীর ওকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে যাচ্ছিল, তাই। ব্ল্যাকমেল? কিভাবে? অনিরুদ্ধ, তোমার ওই ম্যাচ মেকার্স কলকাতার কথা মনে আছে? ওই যে ওই ডেটিং ওয়েবসাইটটা, সেই ডেটিং ওয়েবসাইটে উনি সুবীর বাবুকে কিছু উল্টোপাল্টা ফটো পাঠিয়েছিলেন নিজের। তখন আস্তে আস্তে ঘটনাটা মিটে যায়, ব্যাপারটা ক্লোজ হয়। কিন্তু সুবীরবাবু যখন জানতে পারেন যে ওনার স্ত্রীর বন্ধু মানালি দেবী, তখন পুরনো ছবি খুঁজে বার করে ওনাকে আবার ব্ল্যাকমেল করতে থাকেন। কি তাই তো মানালি দেবী? মানালি তখন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বলল, না, এসব মিথ্যে, এসব মিথ্যে। আমি কাউকে আর মিথ্যে বলবেন না মানালি দেবী, পুলিশ এমনিতেও সমস্ত প্রমাণ পেয়েই গেছে। আর তাছাড়া এই সিসিটিভি ফুটেজ, এগুলো তো আপনাকে মিথ্যে দেখাবে না। এবারে মানালি হাল ছেড়ে দিল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করছিল, টাকা চাইছিল, বলছিল না দিলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে ওই সমস্ত ছবি। তুই সাইবার ক্রাইমে জানাতে পারতিস, আমাকে বলতে পারতিস আমার দাদা রয়েছে, তাই বলে তুই দুটো জলজান্ত মানুষকে খুন করে দিলি। আমার বিয়ের আগে আমি চাইছিলাম না এইসব কিছু করতে। সব জানাজানি হতো, আমার বিয়েটাও ভেঙে যেত। জানিস তো দীপাংশুর পরিবার কতটা কনজারভেটিভ। দীপাংশুকে আমি খুব ভালোবাসি রে, বিশ্বাস কর আমাকে। আসলে সেদিন উনি শ্রীলেখার ঘরে গিয়েছিলেন সুবীরকে কনফ্রন্ট করতে, এই ব্ল্যাকমেলটা বন্ধ করতে আর কি। আর সাথে নিয়ে গেছিলেন একটা রিভলভারটা উনি খুব ভালোই চালাতে জানেন, সেটা আমি জানি, কারণ আজ সকালেই আমি দীপাংশুবাবুর শুটিং ক্লাসে গিয়েছিলাম, আর সেখানেই দেখলাম স্বামী স্ত্রী 2 বছর আগে একই শুটিং ক্লাসে ভর্তি হয়েছিলেন, FL শুটিং একাডেমিতে। শ্রীলেখাকে আমি মারতে চাইনি, বিশ্বাস করুন। ও ও হঠাৎ করে ঘরে চলে এলো, আর আমি বুঝতে পারিনি কি করব। করলাম বিশ্বাস, ঠিক আছে। মিস্টার মিত্র, চলে আসুন, নিয়ে যান আপনার আসামিকে। কথাটা বলতেই ভেতরে এলেন কাশীপুর থানার ওসি মিস্টার মিত্র, সাথে একজন মহিলা কনস্টেবল। আমি জিজ্ঞেস করলাম, তুই তুই বন্দুক কোথায় পেলি? অনলাইন ব্ল্যাক মার্কেটে কিনেছিলাম। তবে মানালি দেবী, আপনার অপরাধ শুধু খুন নয়, আপনি খুনটা করার পর একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য তার ঘরে মার্ডার ওয়েপনটা রেখে এসেছিলেন, আর তারপর সম্ভবত নিজেই অ্যানোনিমাসলি ফোনটা করে থানায় জানান। মিস্টার মিত্র তখন থানায় ছিলেন না, ছিলেন মাইতিবাবু, তাই মাইতিবাবু ক্রেডিটটা নিতে চলে আসেন এবং সার্চ করেন ঠিক শুধুমাত্র ওই ফ্যাজানেরই রুমে। মানালি যাওয়ার আগে বলল, সিসিটিভি ক্যামেরার কথা ভাবা উচিত ছিল আমার, একদম খেয়াল ছিল না এটার কথা। শারদত্ত হেসে বলল, মানালি দেবী, তানিয়া ভিলার সিসিটিভি ক্যামেরাটা 6 মাস খারাপ পড়ে আছে। কিন্তু তুমি যে বললে। ওটা তো টুপ ছিল অনিরুদ্ধ, ওটা না দিলে কি বড়শিতে মাছ পড়তো? মানালি তখন ওর সমস্ত স্বীকারোক্তি দাঁড়িয়েছিল এটার ওপর যে পুলিশ অলরেডি সিসিটিভি ফুটেজ দেখে সব জেনে গেছে। মহিলা কনস্টেবলের সাথে মাথা নিচু করে বেরিয়ে গেল মানালি। ওকে নিয়ে যাওয়ার পর আমরাও বেরোলাম তানিয়া ভিলা থেকে। মনটা খারাপ লাগছিল খুব, মানুষ চেনা খুব কঠিন। আজ জিজ্ঞেস করতেও ইচ্ছে করছিল না যে শারদত্ত কিভাবে বুঝলো মানালি খুনি। একটু পর শারদত্ত নিজেই বলল,
অনিরুদ্ধ, আজ দীপাংশুর বাড়িতে যখন সিসিটিভি ক্যামেরার কথাটা বলছিলাম তখন আমি সবার মুখের এক্সপ্রেশনসটা খেয়াল করছিলাম জানো। তখন দেখলাম মানালির মুখটা কেমন শুকিয়ে যাচ্ছে ভয়ে। আসলে পেশাদার অপরাধী নয় বলেই হয়তো মনের ভাবটা মুখে লুকাতে পারেন। তখনই মনে হলো কাজটা ওর হলেও হতে পারে, কিন্তু মোটিভটা ঠিক ধরতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কেন। জেলাসি থেকে খুন, তাহলে এতদিন পরে কেন, তা ওর বিয়ের দিনে? এইসবই মাথায় ঘুরছিল। হঠাৎই সেদিনের খটকাটা মাথায় এলো। একটা খটকা সেদিনই লেগেছিল জানো, যখন শুনেছিলাম মানালি দীপাংশু আর শ্রীলেখা সুবীর এই দুটো প্রেমই শুরু হয়েছিল ডেটিং ওয়েবসাইটে। কোইন্সিডেন্স হতে পারে না বন্ধু, গোয়েন্দাদের কোইন্সিডেন্সে বিশ্বাস করতে নেই। কাকতালীয় বলে কিছু হয় না আমাদের কাছে। তারপর ওই ব্ল্যাকমেলের অ্যাঙ্গেলটা মাথায় এলো। দেখো, শ্রীলেখা দীপাংশুকে ব্ল্যাকমেল করবে না, কারণ শ্রীলেখার আর দীপাংশুর ব্যাপারটা তো তোমরা সবাই জানতে, নতুন করে কিছু জানানোর নেই। তখনই সুবীর আর মানালির কথাটা মাথায় খেলে গেল। আর এখন তো হোয়াটসঅ্যাপে সবই হয়। যদি কেউ কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেলিং চালায়ও, সেটার মাধ্যম হোয়াটসঅ্যাপ হওয়ার চান্সই বেশি, কিন্তু ওদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়ার উপায় তো নেই। তারপর কিভাবে পেলে সব? আমি না জিজ্ঞেস করে পারলাম না। ওই তো শাগনিকদা, মানে শাগনিক সেন, সাইবার সেলের কাছ থেকে কিভাবে ওটা বের করে দিলেন সেটা আমি জানি না, কারণ প্রবাবেল কজ ছাড়া ওটা করা বেআইনি। কিন্তু অন্ধকারের মধ্যে আলোর রেখা দেখতে পেলাম ওর ফোনেই অনিরুদ্ধ। উনিই পাঠালেন কিছু ছবি, যেটা সুবীর পাঠিয়েছিল মানালিকে, আর টাকাও চেয়েছিল, সেটাও দেখলাম। তখনই মোটিভটা পরিষ্কার হয়ে গেল। আর খুন করে রিভলভারটা লুকানো হলো ফায়জানেরই ঘরে। তবে হ্যাঁ, এটা ছিল ব্যাকআপ প্ল্যান। আমার মনে হয়েছিল খুনি যদি ওদের মধ্যে কেউ হয় তাহলে সেই তানিয়া ভিলার টোপটা খাবেই। আর আমরা কাল এখানে আসবার আগেই রিসেপশনের কম্পিউটার থেকে সমস্ত এভিডেন্স ডিলিট করার চেষ্টা সে করবেই। সেই জন্যই তো লুকিয়েছিলাম এখানে। ও, তবে খুনি যদি জানতো যে সিসিটিভিটা খারাপ, তাহলে কিন্তু ওই শাগনিকদার পাঠানো প্রমাণের ভিত্তিতেই আমাদের আবার এগোতে হতো। বুঝলাম। হাঁটতে হাঁটতে তখন আমরা মেইন রোডে চলে এসেছি। অনেক রাত হয়েছে বলেই হয়তো রাস্তা শুনশান। ঘড়িতে দেখলাম 12:10। শারদা বলল, কি দীপাংশুকে কি বলবে ভাবছো? জানি না, ও হয়তো আমাকে কখনোই ক্ষমা করবে না। বন্ধুত্বগুলো শেষ হয়ে গেল বোধ হয়। এটাই তো জীবন অনিরুদ্ধ, কিছু সম্পর্ক সারা জীবন থাকে না। যেটা যাওয়ার সেটা তুমি হাজার চেষ্টা করলেও টিকিয়ে রাখতে পারবে না। আবার অদ্ভুতভাবে কিছু সম্পর্ক তুমি যতই অযত্ন করো, অবহেলা করো, তা সত্ত্বেও সেগুলো রয়ে যাবে। ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব, সব কিছুই বড্ড খামখেয়ালি, বুঝলে ভাইয়া? তোমার আর আমার ইচ্ছে অনিচ্ছের তারা ধারে না। চলো। আমি শারদতর দিকে তাকালাম, ওর চোখ রাস্তার দিকে। আমার নিজের ভীষণ অবাক লাগছিল পুরো ব্যাপারটা। শারদতকে বললাম, আচ্ছা, খুন করাটা কি এতই সহজ? মানে এরকম একটা মেয়ে যাকে আমি কলেজ থেকে দেখছি, সে হঠাৎ করে দুটো জলজান্ত মানুষকে খুন করে দিল, তার মধ্যে আরেকজন তার বন্ধু। পথের হদিশ পথই জানে, মনের কথা মত্ত, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। শারদত শক্তি চট্টোপাধ্যায় আওড়াচ্ছে দেখেও কিছু বলতে ইচ্ছে হলো না। একটু থেমে ও নিজেই বলল, অনিরুদ্ধ, কোনো মানুষ কোন পরিস্থিতিতে পড়লে এমন একটা সিদ্ধান্ত নেয় ভাবতে পারছো? মেয়েটা হয়তো সত্যি খুব ভালোবাসত দীপাংশুকে। ও হয়তো কখনোই চায়নি আগেকার কোনো ভুলের জন্য ওর এই সম্পর্কটা শেষ হয়ে যাক। আমার আর ভালো লাগছিল না। কথা ঘোরানোর জন্য বললাম, তুমি বললে আজ সকালে এফএল শুটিং একাডেমিতে গিয়েছিলে, তুমি চাইতেই ওরা তোমাকে ওদের স্টুডেন্ট লিস্ট দেখিয়ে দিল। শারদত একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, না, প্রথমে দিতে চাইনি, তারপর ওদের অফিসার ইনচার্জকে বললাম যে ওর রিসেপশনিস্টের সাথে ওর বিবাহ বহির্ভূত ব্যাপারটা ও স্ত্রীকে জানিয়ে দেবো, ব্যাস, তারপর দিয়ে দিল। মানে এটা আবার তুমি বুঝলে কিভাবে? ওই
রিসেপশনিস্টের পারফিউমের গন্ধ ওনার কাছ থেকেও পেলাম, তাই অন্ধকারে একটা ঢিল ছুড়লাম। হোয়াট? সিরিয়াসলি? হ্যাঁ সত্যি। পারফিউম? হ্যাঁ, আরে কেন নয়? এত বিশ্বাস করি না, গল্প দিচ্ছ তুমি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিরিয়ানি খাবে? এত রাতে কে দেবে তোমাকে বিরিয়ানি? সবই যদি তুমি জানবে তাহলে আমার নাম শারদত্ত হাজরা হবে কেন? হ্যাঁ চলো। সব সময় শো অফ। তবে বিরিয়ানি পাওয়ার লোভে এই কথাটা আর বললাম না। ওই যে একটা গান আছে না, কথা কিছু কিছু চেপে যেতে হয়, সে তো মুখে বলা যায় না। আজ কাহনে শুনলেন শারদত্ত হাজরা সিরিজের গল্প রহস্য বাসর। মূল কাহিনী অন্ধকারের উৎস থেকে। রচনা অর্ণব মণ্ডল। গল্প যদি ভালো লেগে থাকে গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। শারদত্তর চরিত্রে সুভাষ, অনিরুদ্ধর চরিত্রে অর্ণব, মানালি আমি অপরূপা, দীপাংশু অরিজিৎ, সপ্তর্ষি তমজিৎ, শুভদীপ শোভন, মিস্টার মিত্র কৃষ্ণময়, মাইতিবাবু অভিষেক, শারদত্ত থিম অঙ্কুর ও শুভব্রত, সম্পাদনা আবহ ও সমগ্র পরিচালনা আর.জে. অর্ণব। শারদত্ত হাজরার কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।